নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি প্রথম অধ্যায় অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। এখানে একটা কোশ্চেন আছে, সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন কে? অধ্যাপক আলফ্রেড মার্শাল। অধ্যাপক আলফ্রেড মার্শাল, এটা একটা প্রশ্ন। আবার সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন কে? আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল কিসের চেয়ে মানব কল্যাণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন? সম্পদের চেয়ে। তিনি বলেন, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করেন। তাহলে মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে কোনটি? অর্থনীতি। কোনটি? অর্থনীতি। নিজেরা কোশ্চেন করবে, নিজেরা আনসার করব। মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে কি? অর্থনীতি। অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন। অর্থনীতিতে একটা মূল আলোচ্য বিষয় আছে, সেটা হচ্ছে মানুষের অর্থ কিভাবে উপার্জন করতে হবে এবং অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয়। আমরা যখনই অভাব মোচন করি বা অভাব মেটাই, সেটার জন্য আমাদের কিসের ব্যয় হয়? অর্থ বা টাকা পয়সার ব্যয় হয় বা সম্পদের। অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন। এটা বিশাল একটা ইম্পর্টেন্স এমসিকিউ। তাহলে অর্থনীতির মূল উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ সাধন। তাহলে মানুষের কল্যাণ সাধন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্স। অবশ্যই দেখে রাখবা, যারা নতুন নিউ 9 আছে এবং তার সাথে এসএসসি পরীক্ষার্থী আছে, দশম শ্রেণীর আছে, তারা অবশ্যই ভালো করে এগুলো পড়বা। অর্থনীতির মূল উদ্দেশ্য হলো কি? মানুষের কল্যাণ সাধন। তাহলে মানুষের কল্যাণ সাধন করা কিসের মূল উদ্দেশ্য? অর্থনীতির মূল উদ্দেশ্য। অবশ্যই ঘুরে ফিরে প্রশ্নটা পড়তে হবে। মানুষের কল্যাণ সাধন করা কিসের মূল উদ্দেশ্য? অর্থনীতির। আবার অর্থনীতির মূল উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ সাধন। মার্শাল শুধু মানুষের বাস্তব কল্যাণ সাধন করা নিয়েই আলোচনা করেছেন। তাহলে মানুষের বাস্তব কল্যাণ সাধন করা নিয়েই আলোচনা করেছেন কে? মার্শাল। শুধুমাত্র মার্শালই শুধু মানুষের বাস্তব কল্যাণ সাধন নিয়ে আলোচনা করেছে। বর্তমানে সম্পদের স্বল্পতার সমস্যায় অর্থনীতির মূল সমস্যা। বর্তমানে কিসের সমস্যা? সম্পদের স্বল্পতার সমস্যায় অর্থনীতির মূল সমস্যা। তাহলে অর্থনীতির মূল সমস্যা কি? সম্পদের স্বল্পতার। তাহলে অর্থনীতির মূল সমস্যা হচ্ছে সম্পদের স্বল্পতা, মানে সম্পদ বা টাকা পয়সা অর্থকড়ি খুবই অল্প পরিমাণ আছে। তাহলে এটা একটা প্রশ্ন। মার্শালের সংজ্ঞায় মানুষের যে মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি, মার্শাল ও তার অনুসারীগণ রবিন্স, জেমস, ওয়ালরাস, এজওয়ার্থ, প্যারেটো প্রমুখ ব্যক্তি অর্থনীতিবিদগণ নব্য ক্লাসিক্যাল হিসাবে পরিচিত। এগুলো সব নব্য ক্লাসিক্যাল হিসাবে পরিচিত আছে। অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। তাহলে রবিন্সের অর্থনীতির সংজ্ঞা বিষয়ে কি বলেছে সেটা আমরা একটু ভালো করে দেখি। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির অনেক বিষয় অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সময়ের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এর সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ দিয়ে আছে। এই যে এখানে বিশাল একটা ইম্পর্টেন্স করছেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান। তাহলে অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান, এটা সর্বপ্রথম কে সংজ্ঞা প্রদান করেন? এল রবিন্স। এল রবিন্স। তাহলে অর্থনীতি হলে এমন একটি বিজ্ঞান, এই কথাটি কে বলেছে? রবিন্স। এল রবিন্স। তো এই সংজ্ঞার, অর্থনীতির সংজ্ঞার যে বিষয়টা বলা হয়েছে তার কয়েকটা বৈশিষ্ট্য আছে। তাহলে অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্য আছে কয়টি? এখানে টোটাল দেয়া আছে কয়টি সেটা একটু দেখো। রবিন্স এখানে 5টি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য আছে? 5টি বৈশিষ্ট্য আছে, উল্লেখ আছে। তাহলে বলা যেতে পারে অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্য আছে কয়টি? 5টি। এই যে 5টি। 1 নাম্বার, মানুষের অভাব অসীম, মানে মানুষের অভাবের শেষ নেই, মানে অসীম, যার কোনো শেষ নেই, এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের।
তাদের যে অভাব রয়েছে এক একটা এক এক রকমের। ২ নাম্বার বলা হয়েছে অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত। অভাব যে পূরণ করবে বা পূরণকারীর সম্পদও অল্প, সময়ও খুবই অল্প। ৩ নাম্বার অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পদ দ্বারা সমানয় সাধন করা যায়। মানে অসীম অভাব মানে যার অভাবের কোনো শেষ নেই, সেই অভাবকে কিভাবে অল্প সম্পদ দিয়ে সেটা সমানয় সাধন করা যায়, তা অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ৪ সম্পদের যোগান সীমিত বলে। সম্পদ বলতে টাকা পয়সা অর্থ, যোগান বলতে কোনো কিছু দেওয়া মানে কোনো কিছু সরবরাহ করা। সীমিত বলে একই সম্পদ দ্বারা আমাদের বিভিন্ন অভাব পূরণের চেষ্টা করতে হয়। ৫ নাম্বার অভাবের অগ্রাধিকার ভিত্তিতে তা পূরণ করতে হয়। এসব কারণে এই সংজ্ঞাটি অধিকতর সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এটা হচ্ছে অধ্যাপক রবিনসের সংজ্ঞার বৈশিষ্ট্য ৫টি। রবিনসের সংজ্ঞাটির সমালোচনা। ১ নাম্বার রবিনস অর্থনীতির বিষয়বস্তুকে বেশি বিস্তৃত দৃষ্টিভঙ্গি দেখেছেন। ২ মানুষ তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে এমন কিছু পছন্দ করে যা অর্থনীতিতে আলোচনা হয় না। ৩ অর্থনৈতিক কাজকর্মের মূল উদ্দেশ্য যে মানব কল্যাণ তার উল্লেখ নেই। ৪ রবিনসের সংজ্ঞায় অর্থনীতির সামাজিক পছন্দকে আলোচনা করা হয়নি। হ্যাঁ, মানুষের তো এক একজনের পছন্দ থাকে, সমাজের একটা পছন্দ থাকে, সেটা আলোচনা করা হয়নি। ৫ আধুনিক বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন তার সংজ্ঞায় আসেনি। বর্তমানে আধুনিক যে বিশ্বটা রয়েছে তার অর্থনীতি বা টাকা পয়সা, সম্পদ এসবের যে উন্নতি হয়েছে সেটা সংজ্ঞায় দেয়া হয়নি। ৬ রবিনস অর্থনীতিতে শুধু মূল্য নিয়ে আলোচনা করেছেন, কিন্তু জাতীয় আয়, নিয়োগ ব্যবস্থা, বিনিয়োগ, বন্টন ইত্যাদি সমালোচনা করেননি বা আলোচনা করা হয়নি। তো এখানে রবিনসের সংজ্ঞার সমালোচনা রয়েছে কয়টি? ৬টি। রবিনসের সংজ্ঞার সমালোচনা রয়েছে কয়টি? ৬টি। রবিনসের সংজ্ঞার বৈশিষ্ট্য আছে কয়টি? ৫টি। কেইনসীয় অর্থনীতির ধারণা। ১৯৩০-এর দশকে বিশ্ব অর্থনৈতিক মহামন্দার প্রেক্ষাপটে ক্লাসিক্যাল ও নব্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বাজার অর্থনীতি কেন্দ্রিক লেইস-ফেয়ার নীতিটির ব্যর্থতা পর্যবেসিত হয়। এ সময় ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স মহামন্দা থেকে অর্থনীতি উত্তরণে সরকারের হস্তক্ষেপের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। কেইন্সের মতে বিভিন্ন কারণে বাজার ব্যবস্থা অর্থনীতির সমস্যার সমাধান দিতে পারেন। সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ অর্থাৎ সরকার ব্যয় বৃদ্ধি ও কর হার হ্রাসকরণের মাধ্যমে সামগ্রিক চাহিদার বৃদ্ধি ঘটিয়ে অর্থনীতিকে মন্দা অবস্থা থেকে বের হয়ে আসতে সহায়তা করে। তাহলে কেইন্সের অর্থনীতির ধারণা হয় কত সালে? এটা হচ্ছে ১৯৩০ সালে। কত দশকে? ১৯৩০ সালের দশকে। তাহলে ব্যষ্টিক আর সমষ্টিক অর্থনীতি। তাহলে অর্থনীতির আলোচনা প্রধান শাখা কয়টি? ২টি। অর্থনীতির আলোচনার প্রধান শাখা কয়টি? ২টি। এটা ভেরি ইম্পর্টেন্স। এখন প্রশ্ন হতে পারে অর্থনীতি আলোচনার প্রধান শাখা কয়টি? ২টি। তাহলে কিসের আলোচনা প্রধান ২টি শাখা আছে অর্থনীতি? ১ নম্বর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ২ নম্বর হচ্ছে সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি ইংলিশ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, সমষ্টিক অর্থনীতি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি? ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কি বিষয় নিয়ে আলোচনা করে? ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এভাবে আমরা ঘুরে ফিরে পড়ব ব্যষ্টিক অর্থনীতি কি বিষয় নিয়ে আলোচনা করে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্ষুদ্র বিষয় নিয়ে। ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি? সেটা হচ্ছে ব্যষ্টিক। সমষ্টিক অর্থনীতিতে বৃহত্তর বা সমগ্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে সমষ্টিক অর্থনীতিতে
কেমন বিষয় নিয়ে আলোচনা করা হয়? বৃহত্ত বা সমগ্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। তাহলে বৃহত্ত বা সমগ্র সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে কোন অর্থনীতি? সমষ্টিক অর্থনীতি। তাহলে অবশ্যই ২ টা প্রশ্ন পেয়ে গেলাম এর ভিতরে। ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির পার্থক্য রয়েছে কিছু, সেই বিষয় নিয়ে দেখব। ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায় সেটা আগে ধারণা নাও। ব্যষ্টিক সবসময় ক্ষুদ্র বা ছোট জিনিসকে বোঝায়। যেমন অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি, একক বলতে এক, স্বতন্ত্র বলতে নিজে একাই, একটি পরিবার, শুধুমাত্র একটি পরিবার যেটাকে বলে হাউস হোল্ড, একটি খামার এর আচরণ বা কোনো একটি দ্রব্যের বাজার বিশ্লেষণ করা তা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। তাহলে এখানে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে যে কোনো একটা জিনিসকে বোঝানো হবে, ক্ষুদ্র ছোট একটা। যেমন অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি, একটি পরিবার, একটি খামার এর আলোচনা বা কোনো একটি দ্রব্যকে নিয়ে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। মানে অল্প জিনিস বা অল্প বা কম বিষয়কে বোঝানো হয়েছে। সমষ্টিক অর্থনীতি। অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতি মানে অর্থনীতির যে শাখায় সমগ্র, সমগ্র মানে সবচেয়ে বেশি, যেমন মোট ভোগ, মোট বিনিয়োগ, জাতীয় উৎপাদন, বেকারত্ব, সরকারি আয়-ব্যয়, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্য, আচরণ বিশ্লেষণ করা হয় তাই হলো সমষ্টিক অর্থনীতি। তাহলে সমষ্টিক অর্থনীতি কাকে বলে আমরা এই সংজ্ঞাটা পড়তে পারি। অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতির আচরণ বিশ্লেষণ করা হয় তা হলো সমষ্টিক অর্থনীতি। সমগ্র অর্থনীতির আচরণ বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি বলা হয়। আর একটা যেকোনো একটা বিষয় অল্প পরিমাণ জিনিস হলে সেটা হচ্ছে ব্যষ্টিক হয়। ১.৪ অর্থনীতির ১০ টি নীতি রয়েছে। তাহলে অর্থনীতির কয়টি নীতি রয়েছে? ১০ টি। এটা একটা কোয়েশ্চেন। তাহলে অর্থনীতির নীতি আছে কয়টি? ১০ টি। ১০ টি নীতি রয়েছে কিসের? অর্থনীতি। এটাও ভেরি ইম্পোর্টেন্স। তোমরা অবশ্যই ভেরি ইম্পোর্টেন্স অথবা খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমাদের অবশ্যই নোট ডাউন করা উচিত। প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পৃষ্ঠা থেকে নোট তৈরি করা। আমাদের সমাজে সম্পদ স্বল্পতার পরিপ্রেক্ষিতে অসীম অভাব মোকাবেলা করতে হয়। অসীম অভাব মানে যে অভাবের কোনো শেষ নেই। অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির ১০ টি মৌলিক নীতির কথা বলা হয়েছে। তাহলে পাঠ্যপুস্তকে কয়টি নীতির কথা বলা হয়েছে? ১০ টি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো এই ১০ টা নীতির ভিতর কি আছে? তার ভিতর ১ নাম্বারটা রয়েছে। তাহলে ১০ টি নীতির ভিতরে ১ নাম্বারটা অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। ১ নাম্বার, মানুষকে পেতে হলে ছাড়তে হয়। মানুষকে পেতে হলে ছাড়তে হয়। একটা উক্তি। পছন্দমতো কোনো কিছু পেতে হলে বা পেতে গেলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। উদাহরণ দিয়ে বলি, তুমি যদি অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় করো, তবে বাংলা, ইংরেজি বিষয় পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। এরূপ তুমি যদি টিভি দেখো, তবে খেলাধুলার পেছনে সময় ব্যয় করতে পারবে না। সরকার যদি বাজেট সামরিক খাত বেশি ব্যয় করে, তবে শিক্ষা খাতসহ অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হবে। অর্থাৎ সমাজে মানুষ সর্বদা একটি দেওয়া-নেওয়ার নীতি মেনে চলেন। অর্থনীতির ২ নম্বর রীতিটা একটু দেখো। তুমি যদি স্কুলে লেখাপড়ার জন্য সময় ব্যয় করো, তবে তুমি তোমার বাড়িতে তোমার বাবার কাজে সাহায্য করতে পারবে না। অথচ তুমি বাড়িতে কোনো একটি অর্থনীতির কাজ করলে তা থেকে তোমাদের পরিবার আর্থিকভাবে উপকৃত হতে পারত। কিন্তু সে সময় তুমি স্কুলে লেখাপড়া করছো। এখানে লেখাপড়া করার জন্য বাড়িতে কাজ করতে না পারা লেখাপড়ার সুযোগ ব্যয়। এটা হচ্ছে লেখাপড়ার সুযোগ ব্যয়। সাধারণত যেসব সুযোগ থেকে তুমি বঞ্চিত হচ্ছ, তার মধ্যে সবচেয়ে দামি সুযোগটি সুযোগ ব্যয় বলা হয়। তাহলে যেসব সুযোগ থেকে তুমি বঞ্চিত হচ্ছ, তার মধ্যে সবচেয়ে দামি সুযোগটি হচ্ছে সুযোগ ব্যয়কে বোঝানো হয়। তো আজকে আমরা
4 এবং 5 নম্বর পৃষ্ঠা ২ টা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায়।